হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এডিটোরিয়াল এক্সপ্লেনের আন্ডারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কভার করতে যাচ্ছি, জুডিশিয়ারি রিলেটেড। তো এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হবে সেটা তো আপনারা অলরেডি জেনে গেছিলেন আজকে সকালের ভিডিওর মাধ্যম দিয়ে, টু হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। আর সেই রিলেটেড আপনারা কন্টেন্টও অলরেডি পেয়ে গেছিলেন রাইস আইএস এর ওয়েবসাইটে, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও। এইটা পড়ার পরে আপনাদের নিশ্চয়ই কিছু ডাউট এসছে, সেই ডাউটটাকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ক্লিয়ার করব। তো চলুন শুরু করি। তো আর্টিকেলের টাইটেল কি? দি নিড ফর ডাইভার্সিটি, ডাইভার্সিটি ইন জুডিশিয়ারি, এটা হলো সেই আর্টিকেল। তো আর্টিকেলটা পড়ার আগে আমরা দেখিনি ইউপিএসসিতে এটা আমাদেরকে আর্টিকেলটা কোথায় হেল্প করবে। ইউপিএসসি পেপার জিএস পেপার 2, যেটা কি পলিটি অ্যান্ড গভর্নেন্সে, আমাদেরকে কিন্তু জুডিশিয়ারি খুব হেল্প করবে। কেন কি জুডিশিয়ারি একটা কি থিম জিএস পেপার 2 পলিটির। তার সাথে প্রিতে তো আমাদেরকে অনেকই হেল্প করবে, কেন কি এই রিলেটেড আমরা মাল্টিপল কোশ্চেন্স প্রিতে দেখতে পারি। আর মেন্সেও কন্টিনিউয়াস ওভার দি ইয়ার বারবার এরকম জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন এসছে, বি ইট লোয়ার জুডিশিয়ারি অর হাইয়ার জুডিশিয়ারি। তো সেরকমই একটা রিলেটেড চলুন একটা প্রশ্ন আমরা দেখিনি, পিওয়াইকিউ মেন্সের। প্রশ্নটা কি বলছে? ক্রিটিক্যালি এক্সামাইন দি সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট 2014, NJAC Act 2014, with reference to appointment of judges of higher judiciary in India. এটা 10 নম্বরের। এই প্রশ্নের উত্তরটা আপনারা এই ভিডিওটা দেখার পরে লিখবেন। তার সাথে যেই মডেল আমরা প্রশ্নটা আপনাদেরকে দিয়েছিলাম কন্টেন্টের সাথে, আপনারা সেটাও লিখবেন। লিখে পজিটিভলি কিন্তু এটা রাইস আইএস ওয়েবসাইটে জমা দেবেন আর সেটার ফিডব্যাকও নেবেন। তো এই ভিডিওটার আজকে ভিডিওটা দিয়ে আমরা 4টে কি 5টা ভাগের ডিসকাস করব এই ডাইভার্সিটি কি করে ক্রিয়েট করা যায়। প্রথম ভাগ যেখানটা আমরা কনটেক্সট আর ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিল করব, যে কি ব্যাপারে এই নিউজটা। সেকেন্ড, এই অ্যাপয়েন্টমেন্ট ইন জুডিশিয়ারি এটা কোন কোন আর্টিকেল দ্বারা চালিত হচ্ছে সেটাও আমরা দেখব। তার সাথে অ্যাপয়েন্টমেন্ট যে হচ্ছে সেটার কি প্রসিডিয়ার আছে, আর তার কি কোনো ফিক্সড একটা স্টাইল আছে, সেই স্টাইলটাকেও আমরা দেখব। আমরা তার কিছু কনসার্নসও দেখব, কেন ডাইভার্সিটি ও স্টাইলটার থেকে সরেছে, ডাইভার্সিটি কেন দরকার, আর গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি আছে এই অ্যাপয়েন্টমেন্টের, আর তার সাথে ওয়ে ফরওয়ার্ড দেখব কি হতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো কনটেক্সটটা হলো যে রিসেন্টলি একটা প্রাইভেট মেম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল প্রেজেন্ট করা হয়েছে রাজ্যসভাতে, যেই বিলটা মোস্টলি দুটো পার্ট নিয়ে ডিল করে। একটা, ডাইভার্সিটি ইন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, অ্যান্ড সেকেন্ড, রিজনাল বেঞ্চেস অফ সুপ্রিম কোর্ট। তো কনসার্নটা এখানটায় একটাই আছে যে আমাদের যে এখন যে প্রসিডিয়ারটা আমরা ফলো করি, যেটা কলেজিয়াম সিস্টেম, এটা কি অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করে সব ক্লাসকে ইন আওয়ার সোসাইটি, নাকি ইট হ্যাজ ফেল টু অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট। তো বাই দি এন্ড অফ দিস লেকচার, যখন এই লেকচারটা শেষ হবে, আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে সিস্টেম, তার মানে আজকে সিচুয়েশনটা কি আছে। যেরকম বলছিলাম, ডাইভার্সিটি ইন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিজনাল বেঞ্চেস ইন অফ সুপ্রিম কোর্ট। কেন? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, উমেন অ্যান্ড মাইনরিটিসদেরকে ফেল, এরা কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে না কলেজিয়াম, মানে আমাদের জুডিশিয়ারিতে। তো আমরা দেখলাম কনটেক্সটটা। এবার দেখি যে অ্যাপয়েন্টমেন্ট ইন জুডিশিয়ারি, মোস্টলি হাইয়ার জুডিশিয়ারি, কোন আর্টিকেল দ্বারা হয়। এখানটায় মোস্টলি 4টে আর্টিকেল দ্বারা অ্যাপয়েন্টমেন্ট ইন হাইয়ার জুডিশিয়ারি হয়। একটা আর্টিকেল 124, যেটা সুপ্রিম কোর্টের জাজেস নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে। আচ্ছা, এই আর্টিকেলে এই কনসাল্টিং ওয়ার্ডটাকে কিন্তু মনে রাখবেন, এইটা নিয়ে কিন্তু পরের দিকে ডিবেট হবে। সেকেন্ড আর্টিকেল 217, যেটা হাইকোর্টের জাজেস নিয়ে ডিল করে। থার্ড আর্টিকেল, আর্টিকেল 130, যেটা সিট অফ সুপ্রিম কোর্ট নিয়ে ডিল করবে। এবার আপনারা বলতে পারেন সুপ্রিম কোর্টের সিট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের কি সম্পর্ক? এই যে ডাইভার্সিফিকেশন বলছে না, ডাইভার্সিফিকেশন অফ জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিজনাল বেঞ্চেস, তো এই রিজনাল বেঞ্চেস কিন্তু 130 আর্টিকেল দিয়েই আমরা পড়ব। অ্যান্ড অ্যাট লাস্ট আর্টিকেল 16, এখানটায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টদের এরকম একটা ভাবনা আছে যে যখন সুপ্রিম কোর্ট
স্টেটের ডেফিনেশনে পড়ে না যখন আমরা আর্টিকেল 12 নিয়ে ডিল করি, যখন সে জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট দেয় বা জাস্টিস ডেলিভারি করে। কিন্তু তার যখন অ্যাডমিনিস্ট্রেশন হয়, জুডিশিয়ারির যখন অ্যাডমিনিস্ট্রেশন হয়, তখন কিন্তু সে স্টেটের ডেফিনেশনে পড়ে। তো যেরকম বলছিলাম, তবে আর্টিকেল 16 তাদের বক্তব্য অনুযায়ী আর্টিকেল 16 কিন্তু সেই ডেফিনেশন অ্যাসপেক্টে পড়ে যাবে। তবে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, এটা কিন্তু তাদের বক্তব্য, আমি আবার বলছি, যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তবে আর্টিকেল 16 দিয়েও সেটা গভর্ন হবে, যেটা রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলছে, ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছে। তবে আমরা কনটেক্সট দেখে নিলাম, আমরা আর্টিকেলগুলোও দেখে নিলাম। এবার আমরা দেখি যে এই যে অ্যাপয়েন্টমেন্টসগুলো হয় জুডিশিয়ারি, সেটা কিভাবে হয়, কিরকম করে হয়ে আসছে। আমরা জানি কলেজিয়াম সিস্টেম, কিন্তু সবসময় কি কলেজিয়াম সিস্টেম ছিল? তো এইটাকে পড়ার জন্য আমরা মেনলি দুভাগে এই জিনিসটাকে, তার মানে সিস্টেমটাকে ভাগ করব। সেটা হলো বিফোর 1993 অ্যান্ড পোস্ট 1993। আমি যদি পিন পয়েন্টেডলি যাই, যদি বিফোর 1980s আমরা দেখব ওখানটায় এক্সিকিউটিভ প্রাইমাসি ছিল। কেন? এই যে আপনাদেরকে বলছিলাম না যে কনসালটেশন, তখন ধরা হতো যে প্রেসিডেন্টকে যে কনসালটেশন করবে সেটা বাইন্ডিং না, সিজিআই যে কনসাল্ট করবে বা প্রেসিডেন্ট আফটার কনসাল্টিং সিজিআই, প্রেসিডেন্ট যে কনসালটেশন নেবে সিজিআই থেকে, সিজিআইয়ের কনসালটেশনটা কিন্তু বাইন্ডিং ছিল না প্রেসিডেন্টের উপরে। তো এক্সিকিউটিভ নিজের ইচ্ছা মতন অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। সেটাকেই কিন্তু ফার্স্ট জাজেস কেস, যেটাকে আমরা এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1981 জানি, সেটাই কিন্তু ওই জাজমেন্টে আপহেল্ড করেছিল সেই স্টেটমেন্টটাকে। কিন্তু এই জিনিসটা পুরো আপসাইড ডাউন হয়ে যায় ফ্রম 1993 জাজমেন্ট, যেটাকে আমরা সেকেন্ড জাজেস কেস বলেও জানি, যেখানটায় কোর্ট এইটা বলে যে না, আগের যে জাজমেন্ট বা আগের যে প্রসিডিয়ার্সগুলো ফলো হয়েছে সেটা না, কনস্টিটিউশন যেই কনসালটেশনের কথা মিন করেছে সেটা বাইন্ডিং অন প্রেসিডেন্ট। তো তার জন্য তারা একটা সিস্টেম বের করে, যেখানটায় কলিজিয়াম সিস্টেম কম্প্রাইজ করা হয়, যেখানটায় সিজিআই আর 4টে সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট থাকবে যখন সুপ্রিম কোর্টের কোনো জাজকে অ্যাপয়েন্ট করা হবে। আর যখন হাইকোর্টের কোনো জাজকে অ্যাপয়েন্ট করা হবে, তখন সিজিআই প্লাস 2 সিনিয়র জাজেস অফ দ্যাট পার্টিকুলার হাইকোর্টের কনসালটেশন নেওয়া হবে। আমাদের আইডিয়া হয়ে গেল যে সেকেন্ড কেস অবধি কি হয়েছিল। চলুন থার্ড জাজেস কেস, যেটা 1998-এ হয়েছিল, সেখানটায় কি দেখতে পাচ্ছি? সেখানটায় দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট আবার একই কথা বলেছে নিজের আগের জাজমেন্ট 1993 এর উপরে, যে যেরকম সিস্টেম আছে সেরকমই হবে। কিন্তু ডিউরিং 2014 আমরা দেখি একটা অ্যাক্ট আসে, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট 2014। এটা যখন পাস হয়ে যায় সেটা সুপ্রিম কোর্টে যায়, আর সেটারই নাম হয় যে ফোর্থ জাজেস কেস, যেখানটায় সুপ্রিম কোর্ট এনজেএসির যে 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল সেটাকে স্ট্রাক ডাউন করে দেয়, এইটা বলে যে সেটা কলেজিয়াম সিস্টেম বা জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে কোথাও একটা হার্ম করছে। কেন কি এখানটায় এই এনজেএসিতে 1 সিজিআই প্লাস 2 সিনিয়র মোস্ট জাজেস, তার সাথে ইউনিয়ন মিনিস্টার প্লাস 2 এমিনেন্ট পার্সোনালিটি। এর জন্য কোথাও সুপ্রিম কোর্টের এই জিনিসটা মনে হয়েছিল যে এতে আমাদের ইন্ডিপেন্ডেন্স হার্ম হবে, তার জন্য তারা এটাকে স্ট্রাক ডাউন করে আবার আগের যেই কলেজিয়াম সিস্টেম ছিল সেটাতেই বহাল রেখেছিল। তো আমরা কলেজিয়াম সিস্টেমের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিলাম। এবার এর অপারেশন মেকানিজমটা দেখি। কলেজিয়াম সিস্টেম কিন্তু আপনারা মনে রাখবেন যে এটা মেরিট বেসিসে কাজ করে, মেরিট অ্যান্ড সিনিয়রিটি বেসিসে। মেকানিজমটা কি? মেরিট অ্যান্ড সিনিয়রিটি, তার সাথে পারফরমেন্স বেসিসেও। সেকেন্ড, এখানটায় কিন্তু গভর্নমেন্ট একবারই রিটার্ন করতে পারবে কলেজিয়ামের রেকমেন্ডেশনকে। সেকেন্ড টাইম যদি কলেজিয়াম আবার রেকমেন্ডেশন পাঠায়, গভর্নমেন্টকে কিন্তু এক্সিকিউটিভকে কিন্তু মানতে হবে। এর তার জন্য কিছু আমরা তার একটা গ্রেটার এফর্টসও দেখতে পারি ট্রান্সপারেন্সি এফর্টসের মধ্যে, যেখানটায় মেমোরেন্ডাম অফ প্রসিডিওরের কথাও বলেছিল ট্রান্সপারেন্সি আনার জন্য কলেজিয়াম সিস্টেমে, কিন্তু সেটাও কিন্তু এখনো কোথাও হয়নি জিনিসপত্র। ট্রান্সপারেন্সি কিন্তু এটা এখনো ফাইনাল স্টেজেসে আসেনি। তো এই রিলেটেড আমরা তার জন্য কি দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্ট নিজের রিসেন্টলি ফুল স্ট্রেংথে কাজ করছে। 2026-এই দেখতে পেলাম 34 জাজেস। এইখানটায় আপনারা দুটো ডেটা মনে রাখবেন যে ইন্ডিয়াতে
প্রত্যেক 1 মিলিয়ন লোকেদের জন্য অনলি 15 জাজেস আছে, ইনক্লুডিং হায়ার অ্যান্ড লোয়ার জুডিশিয়ারি। এটাই যদি কম্প্যারিজন করি আমরা, ইউএসএতে কিন্তু এটা 150। আর ল কমিশন বলে মোর দ্যান 50 জাজেস কিন্তু থাকতে হবে ফর 1 মিলিয়ন পিপল। সেকেন্ড, এর জন্য কিন্তু হাইকোর্টেও কিন্তু যেরকম আমরা দেখছিলাম হাইকোর্টে সিজিআই আর 2 সিনিয়র মোস্ট জাজেস, হাইকোর্টেও কিন্তু অনেক ভ্যাকেন্সিস পড়ে আছে। যার জন্য আরেকটা ডেটা মনে রাখবেন হাইকোর্টের জন্য, যে হাইকোর্টে কিন্তু অ্যারাউন্ড 21% পেন্ডিং কেস, যেগুলো মোস্টলি 10 ইয়ার্সের বেশি কেসে, যেটা 10 ইয়ার্সের বেশি সেটা 21% পেন্ডিং কেস। তো আমরা দুটো ফ্যাক্টরস দেখলাম, এবার তার সাথে দুটো ডেটাও দেখলাম। এবার তার জন্য তো কিছু কি ইস্যুসও এসছে কলেজিয়াম সিস্টেমে। একটা ইস্যু সেটা এসছিল যে নেপোটিজমের কেস, যে দো ট্রান্সপারেন্সির কথা বলছে, কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি যে বারবার নেপোটিজমের প্রশ্ন উঠে আসছে কলেজিয়ামের এগেনস্টে। সেকেন্ড, এতে কিন্তু ইনস্টিটিউশনালাইজেশন অ্যান্ড অফ ডাইভার্সিফিকেশন হচ্ছে না, ম্যান্ডেটটা যেটা ফলো করার চেষ্টা হচ্ছিল। আর এখানটা একটা মেজারেবল অ্যাকাউন্টেবিলিটিও হচ্ছে না। এই যে আমরা কি ইস্যুসগুলো দেখলাম তিনটে, এই কি ইস্যুসের জন্যই একটা প্রাইভেট মেম্বার বিল নিয়ে আসা হয়েছে। যে প্রাইভেট মেম্বার বিল ডাইভার্সিটি নিয়ে আসার কথা বলছে জুডিশিয়ারিতে। এই প্রাইভেট মেম্বার বিল মোস্টলি যেরকম আমি বলছিলাম দুটো কেসেসে বলছে, কিন্তু আমি জিস্টে আপনাদেরকে আরেকবার বলে দিই, সেটা ম্যান্ডেট করছে যে সব এসসি এসটি ওবিসি উমেন মাইনরিটি সবাই যাতে রিপ্রেজেন্ট করে এখানটায়। সেকেন্ড, এখানটা একটা বাধ্যকতা করে দিচ্ছে যে 90 ডেজ লিমিট গভর্নমেন্টের, যেখানটায় গভর্নমেন্ট পুরো প্রসিডিওরটাকে নোটিফিকেশান রেকমেন্ডেশন পুরো কমপ্লিট করবে 90 ডেজের মধ্যে। আর থার্ডলি, সুপ্রিম কোর্টের আর্টিকেল 130-তে খালি দিল্লিতেই না, বলা হচ্ছে এর জন্য রিজিনাল বেঞ্চেসও হয়। কোথায় কোথায়? কলকাতায়, মুম্বাই, চেন্নাই, দিল্লি যেরকম আছেই অলরেডি। আর এছাড়া নিড বেস যাতে যাওয়া হয়, যাতে এই যে 90,000 পেন্ডিং কেস, আমি আগেও বলছিলাম যে এই যে পেন্ডিং কেস, এটা যদি ফিগার্স আমরা দেখি 90,000 প্রায় প্লাস পেন্ডিং কেসেস আছে, সেটাকে যাতে জাস্টিস ডেলিভার করা যেতে পারে। আমরা দেখে নিলাম ডিল কি নিয়ে করছে। এবার চলুন দেখে নিই যে ডাইভার্সিটি কেন দরকার। কেন? তার মানে ডাইভার্সিটি না দিলেও হতো, কিন্তু কেন দরকার? কেন কি অনলি 23% হলো এই মার্জিনালাইজ সেকশন থেকে হাইকোর্টের অ্যাপয়েন্টমেন্টে আছে, যেখানটায় অনলি 22 হলো এসসি ফ্রম এসসি, 16 ফ্রম এসটি, 89 ফ্রম ওবিসি অ্যান্ড 37 ফ্রম মাইনরিটি। সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই ব্যাপার হাইকোর্টের মতনই, অনলি 11 উমেন, যেটা 8% এখন পর্যন্ত কিন্তু এসসি এসটি উমেন একজনও হয়নি, আর একটাই রিলিজিয়াস মাইনরিটি জাস্টিস আছে হাইকোর্টে। তার সাথে যখন আমরা দেখি যে ডাইরেক্ট এলিভেশন হচ্ছে বার থেকে, তখন দেখি যে 9টা মেনের ক্ষেত্রে অনলি 1 উমেন এলিভেট করা হচ্ছে জাজ বার থেকে। এতে কি হচ্ছে, যখন দেখছি এদের রিপ্রেজেন্টেশন কম, তাতে আবার টাইমলাইন অ্যাপ্রোচ, যখন রিপ্রেজেন্টেশন কম হবে তখন তারা স্ট্রাকচারাল ব্যারিয়ার্সও পাবে। কেন কি? তাদের লেট অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা আগাতে পারছে না। কেন কি? আমরা জানি, পড়েছিলাম এখানটায় পড়েছিলাম না যে সিনিয়রিটি অ্যান্ড মেরিট, সেটার ভিত্তিতে তাদেরকে ডিসাইড করা হবে, তখন তারা সিনিয়রিটিতে মধ্যে তারা কোথাও পিছিয়ে যাচ্ছে, তাদের টেনিওর শর্ট হয়ে যাচ্ছে, আর তার জন্য লিমিটেড অপরচুনিটিও আছে তাদের কাছে। এবার যখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল, তার জন্য ব্রডার প্রসপেক্টে কি হবে? ইকুইটেবল জাস্টিস ডেলিভারিতে প্রবলেম আসবে। যেরকম আমরা হাথরাস রেপ কেসে দেখেছিলাম, ওখানে একটা দলিত উমেনের টেস্টিমনি নেওয়া হয়নি, কিন্তু ওয়্যারঅ্যাজ 2012-এর যে দিল্লি গ্যাং রেপ, সেখানটায় কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছিল। তাতে একটা ডেমোক্রেটিক ডেফিসিটও হয়ে যাচ্ছে। কেন কি? জুডিশিয়ারি হলো গার্ডিয়ান অফ আওয়ার ডেমোক্রেসি, সেই যদি ক্রেডিবিলিটিতে ল্যাক করে তবে হবে কি করে? আর যখন এইটা হয়ে গেল, এতে একটা ওভারঅল সিস্টেম কিন্তু কলেজিয়াম সিস্টেমের উপরে চলে আসছে, কলেজিয়াম সিস্টেমের উপরে ক্রাইটেরিয়া তার সিলেকশন প্রসিডিয়ারের মধ্যে চলে, যেরকম আমি আগেই বলছিলাম নেপোটিজম, ওপেসিটির কথা বলা হচ্ছে। যদি সতীশ দেশপান্ডে বলে যে মেরিট যদি কাউর, এই যে মেরিট মিথ, যে যদি আমি ডাইভার্সিফাই করতে পারি মেরিট আমার কমে যাবে, এই সতীশ দেশপান্ডে যিনি সোশিওলজিস্ট আমাদের ইন্ডিয়ার, তিনি বলে যে
তারাই বেনিফিটগুলো পায় যারা কাস্ট প্রিভিলেজেস আগে এলিট যারা তারাই অলরেডি বেনিফিটসগুলো পাচ্ছে। তো এখানটা একটা ভিশিয়াস সাইকেল হয়ে যাচ্ছে। যদি আমরা এদেরকে এখন ডাইভার্সিফাই না করি, এরা কোনো সময় মেরিটে আসতেই পারবে না। কেন কি একটা ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল আরেকটা ক্যাপিটালের সাথে লিঙ্কড। উইদাউট লিটারেসি আপনি এফিসিয়েন্সি পাবেন না। বি আর আম্বেদকরেরও কিন্তু সেমই প্রসপেক্টিভ ছিল যে সোশ্যাল অ্যাসেট কিন্তু অ্যাসোসিয়েট করবে যদি তাদেরকে যদি সোশ্যালি আমরা রেকগনাইজ বা আপলিফট না করি, তারা কিন্তু মেরিটে কোনো সময় আসতে পারবে না। আর অ্যাট লাস্ট জেন্ডার ব্লাইন্ডনেস তো আছেই, যেরকম প্রথমে আমরা ডেটা দেখছিলাম 9:1। তো আমরা ডাইভার্সিফিকেশন করার কেন দরকার সেটা আমরা দেখে নিলাম। চলুন আমরা কিছু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখে নিই। 3টে কান্ট্রি, একটা দেখবো ইউকে, সাউথ আফ্রিকা আর কেনিয়া। ইউকে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু একটা কমিশন করা আছে যাতে ডাইভার্সিটি ম্যান্ডেটটা মেনটেন হয়। সাউথ আফ্রিকাতে কিন্তু ট্রান্সপারেন্সিকে মেনটেন করার জন্য তারা রেশিয়াল অ্যান্ড জেন্ডার কম্পোজিশনটাকে খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট রেখেছে সব জায়গায়। যদি জুডিশিয়ারিতে থাকে তবে রেশিয়াল অ্যাসপেক্টেও যাতে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়। আর জেন্ডার মেল আর ফিমেল, এনি বাইনারি পজিশন। তার সাথে কেনিয়াতে কিন্তু একটা পাবলিক টেলিভাইজড ইন্টারভিউ হয় তাদের জুডিশিয়ারির, যে পাবলিক ওপিনিয়ন কি আর জুডিশিয়ারির প্রসপেক্টিভ কি, সেই জাজেসদের প্রসপেক্টিভ কি। তো আমরা 3টে গ্লোবাল বেস্ট প্রসপেক্টিভও দেখে নিলাম। তো চলুন অ্যাট লাস্ট আমরা ওয়ে ফরওয়ার্ড দেখি, যে ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে। তো সবাই আগে একটা ওয়ে ফরওয়ার্ড যেটা আমরা এটা করতে পারি যে জুডিশিয়াল সেলফ রিফর্ম করতে হবে। যেরকম আমরা আগে দেখছিলাম কাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ জেন্ডারের বেসিসে, যাতে প্রপার ডেটা থাকে, তার যেন ডেটা পাবলিশ হয়। সেকেন্ড, আর্টিকেল 16 যেরকম বলছিলাম সেটাকে হাইয়ার জুডিশিয়ারিতে অ্যাপ্লিকেবল করতে হবে। কেন কি আমরা আগেই বলছিলাম অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টের এরকম বক্তব্য, যখন অ্যাডমিনিস্ট্রেশন করে জুডিশিয়ারি তখন তার মধ্যে আর্টিকেল 16 অ্যাপ্লিকেবল হবে। এনজেএসিকে আবার রিভিউ করা দরকার উইথ আ ব্রডার মাইন্ডসেট। জুডিশিয়াল ডাইভার্সিফিকেশনও দরকার, আর তার সাথে আর্টিকেল 130কে ইমপ্লিমেন্ট করে তার যাতে একটা ব্রডার পার্সপেক্টিভ না হয়, যেরকম বলছিলাম যে রিজিনাল যাতে সুপ্রিম কোর্টের বেঞ্চ বা সিট থাকে। তার সাথে যে ডেটাগুলো বা যে অ্যাপয়েন্টমেন্টসগুলো হবে সেগুলো যাতে ডিসক্লোজ হয়, পাবলিক স্ক্রুটিনি হয়। আর কাস্ট আর জেন্ডার জাস্টিসের ব্যাপারে যাতে সেন্সিটিভিটি আরও আনা হোক জাস্টিসদের মধ্যে। তো যেরকম পড়ছিলাম জুডিশিয়াল সেলফ রিফর্ম করতে হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হবে আর্টিকেল 16কে ইনকর্পোরেট করার জন্য, রিভিউ করতে হবে ব্রডার প্রসপেক্ট নিয়ে, রিজনাল বেঞ্চেস আনতে হবে, ডেটা ট্রান্সপারেন্সি আনতে হবে, কে কতজন কি করে আছে আরটিআই অ্যাপ্লিকেবল করতে হবে। তার সাথে এই লোয়ার জুডিশিয়ারিকে পাইপলাইন তাদেরকে মোটিভেট করতে হবে। কেন কি আমরা দেখেছি যেরকম 21% হাইকোর্টের ক্ষেত্রে দেখছিলাম 23% অফ পেন্ডিং কেসেস is more than 5 years। তার মানে 23% অফ টোটাল পেন্ডিং কেসেস ইন লোয়ার জুডিশিয়ারি, সেটা কিন্তু 5 ইয়ার্স থেকে বেশি। আর ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রিলেটেড। তো তারা যাতে মোটিভেশন পায়, মেরিট কাম ডাইভার্সিটি রিক্রুটমেন্ট যাতে হয়, সেটা আমাদেরকে নজরে রাখতে হবে। তার সাথে কালচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ট্রান্সফরমেশন, যেরকম আগেও বলছিলাম যে ট্রান্সপারেন্সি আর কাস্ট অ্যান্ড জেন্ডার জাস্টিস যাতে আসে। এবার লাস্ট যদি আমরা এটাকে কনক্লুড করতে চাই অনেক গুড নোট, আমাদেরকে কনস্টিটিউশনাল ইকুয়ালিটি, ইনস্টিটিউশনাল লেজিটিমেসি অ্যান্ড অ্যাক্সেস টু জাস্টিস, এই তিনটেকেই কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। যেরকম আম্বেদকর স্যার বলে গেছেন অনারেবল, যে পলিটিক্যাল ডেমোক্রেসি ক্যানট লাস্ট আনলেস দেয়ার লাইজ আ বেসিস অফ সোশ্যাল ডেমোক্রেসি। তো এই ভিডিওটা আজকে এটুকু অবধি ছিল। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই প্রশ্ন উত্তরটা লিখতে পারবেন। আর আপনারা যারা যারা ভাবছেন যে ইউপিএসসি বাংলাতে লিখবেন, তাদের জন্য কিন্তু এই কন্টেন্টটা বেস্ট কন্টেন্ট ইন দি মার্কেট। এটা ফার্স্ট ইনিশিয়েটিভ টেকেন বাই রাইস আইএএস, যেখানটায় আপনাদের কথা মাথায় রেখে যাতে আপনারা মেন্সে ভালো নাম্বার ফেচ করতে পারেন, সেরকমই টার্মিনোলজিস ইউজ করা হয়েছে আর্টিকেলে। তো আপনারা এই আর্টিকেলটা পড়বেন, এটা আপনাদেরকেই হেল্প করবে। আর সেকেন্ডলি এই রিলেটেড
আরও দুটো ভিডিও আসবে যেই কন্টেন্ট রিলেটেড, একটা হলো প্রিলিমস বাইট অ্যান্ড ডিপ অ্যানালিসিস। এই দুটোকেও কিন্তু আপনারা ফলো করবেন, যাতে আপনাদের প্রিপারেশনটা আর আইডিয়া অ্যাবাউট দি ইউপিএসসি একটা ব্রডার প্রসপেক্টিভ আসে, আর আপনাদের জার্নিটাও যাতে স্মুথ হয়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন রাইস আইএস ইউটিউব চ্যানেলকে, যাতে এরকম কন্টেন্ট আরও বেশি পান, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।